আর এই প্রশ্নটাই করছেন সাধারণ মানুষ, সরকার কি সত্যিই জানে না? জনপ্রতিনিধি তিনিও কিছু জানেন না, মেয়র কিছুই জানেন না, তাহলে জানেন তাকে? বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা কি বলছেন? সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং একই সঙ্গে মেয়রের বক্তব্য আপনাদের সামনে রাখবো। তিনিও তো কার্যত একেবারে ঝাড়া দিয়ে উঠেছেন যে তিনি সত্যিই কিছু জানেন না। খবর অবশ্যই বক্তব্য সেগুলো আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগেই 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বক্তব্য আপনাদের সামনে রাখি। শুনুন কি বলেছেন তিনি। ভেড়ি আছে, আপনারা সবাই জানেন যে ভেড়িটা একটা সমবায় করে চাষিরা চাষ করে, এবং এই ভেড়িটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল 2021-এর আগে, এবং এই ভেড়িটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেড়ির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই। কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল 4-5 কাঠা মতো। সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে, চাষিরা 6 মাস আগে সে থানায় অভিযোগও জানায়, এবং সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই। পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কি করে তার সমাধান করব। হতে পারে সারা কলকাতা শহরেই বেআইনি নির্মাণ আছে, বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা আমাদের নেই। তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। 2000 বর্গফুটের জমি, সমস্ত জমিটাই সরকারি জমি। ওখানে কোনো জমি না জুল করেন না কারোর আছে। গত 15 বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে, আমি অস্বীকার করতে পারবো না। তার দায়ভার আমি আজকে নেবো না। আমি 2.5 বছর এসেছি, এই 2.5 বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে ওখানে জলাশয় ভরাট না হয়, এবং ওই যে 150 বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল, আমি আসার পরে বন্ধ করে। পৌর প্রতিনিধির কাজও নয়, ক্ষমতাও নেই, কাজও নয়। পৌর প্রতিনিধির কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমার ওয়ার্ডের যে ডিমান্ড সেটাকে কর্পোরেশন পর্যন্ত পৌঁছানো। অবৈধ নির্মাণ নিয়েও বলতে পারে যদি জানার থাকে, কিন্তু আমাদের পক্ষে অবৈধ নির্মাণ আটকানো, আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নেই, আমার কমিশনারের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার। আমি মেয়র, আমরা পলিসি তৈরি করি এমএমসি, আর ওদের কাছ দিয়ে ফিডব্যাক নিই হাউস থেকে। কে এক্সাইজ ডিউটি দিচ্ছে বা জিএসটি দিচ্ছে না দিচ্ছে, যেমন এমএলএর দায়িত্ব নয়, কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে যেন এমপির দায়িত্ব নয়, সেরকম ইলিগাল বাড়ি কে করছে না করছে সেটা এক্সিকিউটিভের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব নয়। এটা কমিশনারের আন্ডারে ডিজি বিল্ডিং দেখবে, তাদের যে অফিসার আছে তারা দেখবে, পুলিশ দেখবে, যারা মাইনে পায় তার জন্য তারা দেখবে। সরকার করছে, তো সরকার করছে সরকারি জমি যেগুলো অবৈধভাবে দখল হয়েছে তাগুলো পরিষ্কার করছে। অনেকগুলো জায়গায় তারা কোর্টে চলে গেছে। আমার পাড়ায় একটা সরকারি জমি আছে, সেই জমিটা ছাড়াতে পারলে আমি ওখানে একটা চেতলা থানা করব। আমার এটা 10 বছরের স্বপ্ন। আমি মেয়র, আমি মন্ত্রী, 10 বছর ধরে পারছি না। অনুপ্রবেশে ঠেকাতে ব্যর্থ কি রাজ্যের রাজ্য সরকার? কেন এই কথা বলা হচ্ছে? তার কারণ কসবা কাণ্ডের পর আরো জল করছে এই সমস্যা। গুলশান কলোনি এবং সেখানেই জমি ভরাট করা হচ্ছে, এবং সেই জলাজমি ভরাট করে সেখানে বসবাস করছেন এই অনুপ্রবেশকারীরা। বহু সংখ্যক অনুপ্রবেশকারী এই মুহূর্তে সেখানে ঘাঁটি গেড়ে বসেছেন, এবং এদের জন্য সমস্যায় পড়তে হচ্ছে এই গুলশান কলোনিতে যারা আদি বাসিন্দা, তাদের ভেড়ি বুঝিয়ে পরপর আবাসন, এবং এই সব আবাসনেই কার্যত অনুপ্রবেশকারীরাই কি তাহলে রয়েছেন? স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এই গুলশান কলোনিতে গিজগিজ করছে বাংলাদেশি ভোট পেতে অনুপ্রবেশকারীদের বসানো হচ্ছে বলেই অভিযোগ করছেন তারা। একই সঙ্গে কসবার গুলশান কলোনির ছত্রে ছত্রে অনাচার, বেআইনিভাবে মাছের ভেড়ি বুঝিয়ে বহিরাগতদের অবৈধ আস্তানার চোটে বিগত 10 বছরে একেবারে রুজি রুটি হারিয়ে ফেলেছেন এখানকার আদি বাসিন্দারাই। এমনটাই অভিযোগ করছেন সেখানকার আদি বাসিন্দারা। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রায় 10 বছর যদি আমরা দেখে থাকি পেছনের দিকে, তাহলে 10 বছর আগে এই সকল জায়গায় ছিল ভেড়ি, এবং সেই মাছের ভেড়ি বুঝিয়ে একটার পর একটা আবাসন, এবং এই আবাসনেই ঠিক করছে যারা অনুপ্রবেশ করেছেন তারা। স্থানীয় বাসিন্দারা তারা অন্তত এমনটাই অভিযোগ করছেন, এবং এই সকল আবাসনের কারণে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, একই রকমভাবেই সমস্যার মধ্যে রয়েছেন এখানকার আদি বাসিন্দারা। যেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কিন্তু স্থানীয় কাউন্সিলর তিনি কিছুই জানেন না, মেয়র তিনি কিছুই জানেন না। দায় ঝাড়াঝাড়ি চলছে রীতিমতন, রাজনীতি করা হচ্ছে, এবং রাজনীতির ফায়দা তোলবার জন্যই অনুপ্রবেশকারীদের জন্য এই স্থায়ী বাসস্থান করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন গুলশান কলোনির বাসিন্দারা। যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন কার্যত ভেড়ি বুঝিয়েই তৈরি হয়েছে এই একটার পর একটা বহুতল, আর সেসব নির্মাণেই বসবাসও করতে শুরু করে দিয়েছেন বহিরাগতরা।
গুলশান কলোনির ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। শহর কলকাতার একটা নির্দিষ্ট জায়গা এবং শুধুমাত্র গুলশান কলোনি নয়, খোঁজ নিলে হয়তো দেখা যাবে যে এই রকমই গুলশান কলোনির মতন আরও বেশ কিছু কলোনি মাথাচাড়া দিয়ে উঠেছে কেবলমাত্র এই বহিরাগতদের তাণ্ডবে। আরও বেশ কিছু বক্তব্য অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যা উঠে আসছে তা আপনাদের সামনে রাখি। কতটা সমস্যার মধ্যে রয়েছেন তারা শুনুন তাদের মুখে। 20-25 বছর। এই আপনাদের এই এলাকার পাশে ওই গুলশান কলোনি বলে একটা জায়গা, হ্যাঁ, সে ওদিকে আছে, আমাদের এদিকে না, ওই দিকে। আপনারা যখন প্রথম এসেছিলেন, আপনারা যখন বিয়ে হয়ে প্রথম আসেন, হ্যাঁ। তখন এই এত ঘরটর না, এসব ছিল না, এ কারখানায় ছিল না, সব ফাঁকা ছিল। আর ওই চত্বর, ওই গুলশান কলোনি ওগুলো তো সব ভেড়ি ছিল, ভেড়ি ছিল, বড় বড় ভেড়ি ছিল, তো সব ভরাট হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে। আজ থেকে 20 বছর 15 বছর আগে এই সব জায়গায় এত বাড়ি না, এসব ছিল না। দোকান ছিল ছিল না, ওইসব কিছু ছিল না, এখন এইসব নতুন নতুন হচ্ছে। আপনাদের এই প্লটের পরে ওই ভেতরের দিকে গুলশান কলোনি হ্যাঁ। সেখানে ওগুলো সব সব ইয়ে ছিল, পুকুর খাল ছিল, ভেড়ি ছিল, ওইসব ওইগুলো সব ভেড়ি ছিল। এই যে বিল্ডিংগুলো হয়েছে এইগুলো তো সব মাঠ ছিল, ধান জমি ছিল, এগুলো সব ধান জমি ছিল। ভেড়িগুলো কি সরকারি ভেড়ি? কিছুটা সরকারির আছে, আবার কিছুটা নিজেদেরও আছে। কোম্পানি বলেছিল, চৌবাগা কোম্পানি বলেছিল, কোম্পানির ভেড়ি আছে। কমলবাবুর আলা, ওসব আলা আমাদের স্বামীরা কাজও করতো, আমরা করে মাছটা নিয়ে আসতাম। ভেড়ি যখন ছিল তখন ওই ভেড়ির ওপর আপনাদের ইনকাম হতো, হ্যাঁ। আর এখন ভেড়ি বন্ধ হয়ে গিয়ে আপনাদের ওই বন্ধ হয়ে গেছে, ওই জন মজুরি খেটে খায়, জোগাড়ে কাজ করে খায় ছেলেরা, এইসব করে খায়। ওই সব জায়গায় এখন কারা থাকে? ওসব এখন অন্য অন্য জাতিরা এসে থাকে, সব বাইরের লোক, স্থানীয় কেউ নেই। স্থানীয় খুব কম আছে, বাইরের লোক বেশি। ইনকাম হতো, সব জেলেরা কাজ করতো, জাল টানতো, সব ছেলেরা সব জাল টানতো, খেতো মাছ, অনেক লোক মাছ। এখন তো মাছের অংশই নেই, বিল্ডিং হয়ে গেলে মানুষ মাছ কোথায় পায়? সরকারি ধরে রাখুন না, মানে কোনো জায়গায় কম্পানিতে চাষ করে বেড়াতে একজন। জলাভূমি বুঝিয়ে ওই সব হয়ে গেছে building। সে তো সবাই জানে, আমি বলে কি হবে, আর সবাই জিজ্ঞেস করবেন একই কথাই বলবে। এই যে অভিযোগ শুনলেন স্থানীয় বাসিন্দারা তারা করছেন, আর এই গুলশান কলোনিতেই পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধি, এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু তার আগে গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করবো যে জনবিন্যাসের পরিবর্তনটা ঠিক কতদিন ধরে হচ্ছে এবং কিভাবে এই পরিবর্তনটা হলো। এই বিগ ওয়ানেই আপনাদেরকে দেখাই এই যে গুলশান কলোনি, দেখুন 2005 সাল, যেখানে আদি বাসিন্দা যারা, আমরা একেবারে পয়েন্ট আউট করে আপনাদের সামনে রাখছি, যেখানে সবুজ পয়েন্ট অর্থাৎ সবুজ বল আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আদি বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। কিন্তু নতুন করে যারা এখানে এসে ঘাঁটি গেড়ে রয়েছেন তারা হচ্ছেন অনুপ্রবেশকারী বহিরাগত, এবং সেই অনুপ্রবেশকারীদের সংখ্যাটা 2005-এর লাল বল করে, রেড মার্ক করে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। এই হচ্ছে গ্রাফিক্যালি ম্যাপ গুলশান কলোনির, এবং সেখানেই কার্যত যখন 2005 সালে শুধুমাত্র রেড পয়েন্ট রয়েছে চারটে জায়গায় অনুপ্রবেশকারীরা ছিল, ঠিক 2005 সালের পর গিয়ে কিভাবে ক্রমান্বয়ে তারা বাড়তে শুরু করে দিয়েছে। 2011 সাল, যেখানে আদি বাসিন্দাদের এই সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন মোটের ওপরে একই রয়েছে, কিন্তু অনুপ্রবেশের সংখ্যাটা বেড়েছে। 4টে পয়েন্ট দেখিয়েছিলাম, 4টে জায়গায় তারা ঘাঁটি গেড়ে বসেছিল, কিন্তু সেই সংখ্যাটা বেড়ে গিয়ে 7 হয়ে গিয়েছে, এবং সেটাই লাল পয়েন্ট আউট করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। অর্থাৎ কিভাবে এই অনুপ্রবেশের সংখ্যাটা বেড়ে গিয়েছে, শুধুমাত্র 2005 বা 2011 সাল নয়, এর পাশাপাশি আপনাদেরকে দেখাই 2016 সাল, 5 বছরের সমীক্ষা, এবং 5 বছর পর আবার ছবিটা কেমন বদলে গেছে দেখুন। আদিবাসী যারা আদি বাসিন্দা সেখানকার, সেই সংখ্যাটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সবুজ মার্ক করে যেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, একেবারে সবুজ মার্কে সেখানে আদি বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। এটা 2016 সাল, একেবারে পয়েন্ট আউট করে ছবিগুলো দেখাচ্ছি, যেখানে প্রথমে দেখিয়েছিলাম 4টে নির্দিষ্ট জায়গায় তারা বসবাস করতো, পরবর্তী সময় 7টা, এবং তারপর সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। আর আজ যখন যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি এই অনুপ্রবেশ নিয়ে, সেই 2024 সাল, 2024 সালে পরিসংখ্যানটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন শুরুর থেকে, একটা বল, বল, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ এই যে পুরো গ্রাফিক্সটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানে স্পষ্ট হচ্ছে কিভাবে কতটা জায়গা তারা বেদখল করে রয়েছে, কতটা জায়গায় তারা ছড়িয়ে পড়েছে, আর এরা শুধুমাত্র অনুপ্রবেশকারী। আর এই অনুপ্রবেশকারীদের একেবারে ডেরায় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। কি ছবি সেখান থেকে উঠে এসেছে আপনাদের সামনে রাখি, দেখুন। 108 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার ওপর গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনায় নাম উঠে এসেছে গুলশান কলোনির। মূলত গুলশান কলোনির জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা এখনো পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে। কিন্তু
গুলশন কলোনি যেন কলকাতার মধ্যে একটা অচেনা কোনো জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই গুলশন কলোনির বাড়ি। অনিয়ন্ত্রিতভাবে অবাধে একাধিক বাড়ি গড়ে উঠেছে এবং এই গুলশন কলোনি, এই চত্বর, এই এলাকা 10-15 বছর আগে এখানে ভেড়ি এরিয়া ছিল, সরকারি বেসরকারি ভেড়ি ছিল এবং সেই সকল ভেড়িতে যারা কাজ করতেন সেই শ্রমিকরাই বলছেন বিগত 10-12 বছর 15 বছরের মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে এইভাবে একটার পর একটা বাড়ি গজিয়ে উঠেছে, বেড়েছে জনসংখ্যা। এই 108 নম্বর ওয়ার্ডে আগে 3টে বুথ ছিল, আরও 2টো বুথ অ্যাড করতে হয়েছে, সেই 2টো বুথ এই গুলশন কলোনির মধ্যে পড়ে। ভোটারদের সংখ্যা বেড়েছে লাগাম ছাড়াভাবে। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, এই গুলশন কলোনি যেখানে লাগাম ছাড়াভাবে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে বিল্ডিং উঠে গেছে, সেখানে বাসিন্দারা বাস করছেন লাগাম ছাড়াভাবে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং যারা আসছেন তারা সব বহিরাগত। এটা যারা স্থায়ী বাসিন্দা তারা নিজেরাই বলছে। প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি কোথায়? প্রশাসন কি জেগে ঘুমোচ্ছে? বিগত 10 বছর ধরে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এই গুলশন কলোনিটা যেন একটা শহর কলকাতার মধ্যে অন্য একটা কলোনি হয়ে গেছে, যেখানে না আছে কোনো নিয়ম, না আছে কোনো রীতি, কোনো নিয়মের তোয়াক্কা না করেই সমস্ত ধরনের সরকারি নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সব কিছু চলছে। এলাকা দখল, প্রমোটিং নিয়ে বিবাদ, তার জেরে গুলি চালনার ঘটনা ঘটছে। গুলশন কলোনি থেকে আটক হচ্ছে বাংলাদেশি, তারা এসে আত্মগোপন করে রয়েছে। সরকার কি কিছুই জানে না? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।